এরই মাঝে হুট করে আনায়া পাশে তাকিয়ে আচমকা ভয়ের কারণে আকস্মিকতায় হকচকিয়ে পড়ে যেতে নিলেই পুনরায় নিজেকে সামলে নিল। স্বল্প আলো পাশের বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে অনবরত তার দিকে চেয়ে থাকা কেনিথকে তার এতক্ষণে নজরে না পড়লেও যখন আচমকা সেদিকে নজর পড়ল তখন পুরো হকচকিয়ে গিয়েছে। অবশ্য হঠাৎ ভয়ের পাশাপাশি স্বল্প আলোতে কেনিথকে প্রথমে দানবীয় লেগেছে তার, যে কারণেই এমন অবস্থা। এদিকে কেনিথ ওর অবস্থা দেখে শুধু একবার বাঁকা হেসে বারান্দা থেকে চলে গেল। অন্যদিকে আনায়াও এসব কিছু আনায়ার নজর থেকে না এড়িয়ে গেলেও বেচারি পুরো স্তব্ধ মূর্তির মতন খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল। রুমের মাঝে কিছুক্ষণ হা হুতাশ করলো আনায়া। পরনের এত ভারী লেহেঙ্গা আর গয়না অসহ্য লাগছিল বিধায় গহনাগুলো খুলে ফেললেও লেহেঙ্গার কোনো উপায় বের করতে পারেনি। কেনিথের কাছে প্রথমে এই বিষয়ে সাহায্য চাইতে গিয়েও নিজেকে থামিয়েছে, আবার পরক্ষণে ভেবেছে এভাবে আর কতক্ষণ সে নিজেই অসুস্থ হয়ে যাবে এসবের জ্বালায়। এই ভেবে আনায়া নিজের মাথার ঘোমটা ফুল যা ছিল তা খুলে ফেলে রুম থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। দরজার কাছে এসে ঠকঠকাতে গিয়ে হালকা ধাক্কা দিতেই খেয়াল করলো দরজা খোলা। এর মানে কেনিথ দরজা খুলেই রেখে গিয়েছিল, হতে পারে, তবে আনায়ার জানা নেই। আপাতত পেটের ক্ষুধা সহ্য করার ক্ষমতা তার রইলেও এই ভারী লেহেঙ্গা নিয়ে আর থাকা যাচ্ছে না। আনায়া আশেপাশে না তাকিয়ে দ্রুত নিচে নেমে এলো। তবে আসার আগে পাশের রুমটাই খেয়াল করে দেখেছিল যে সেই রুমের দরজা পেছন থেকে লাগানো, এর মানে রুমে কেনিথ নেই। যে কারণে আনায়া নিচে এসে কেনিথকে খুঁজতে লাগলো। উদ্দেশ্য তার সাধারণ রইলেও যখন আশেপাশে যে কোথাও কেনিথ তার নজর এলো না তখন আনায়া কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো কেনিথ কি এই বাড়িতে আদৌ আছে নাকি চলে গিয়েছে। মনে মনে খানিকটা খুশি হলো। তড়িৎ বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। এত বড় বিশাল কালো কাঠের দরজায় আনায়ার মতো মেয়ের ভেঙে বের হওয়া অসম্ভব, তাই দরজা ধাক্কানোর মতন বোকামি কাজ সে এখন করবে না। তড়িৎ তার মাথায় এলো দরজা খোলার রিমোটের কথা। আনায়া দ্রুত বাড়ির চারপাশটায় খোঁজাখুঁজি করতে লাগলো। প্রথমে কেনিতের রাখা সেই টেবিলের কাছে, পরবর্তীতে সোফা, আশেপাশে ছোট বড় সব টেবিলে খুঁজেও কোনো লাভ হলো না। চারপাশের কোথাও রিমোট নেই। এরই মাঝে হতাশা নিয়ে অস্থির হয়ে পড়লে তার নজর পড়ল সুইমিং পুলের পাশে একটা টেবিলের ওপর। মাঝারি আকারে টেবিলের মাঝ বরাবর লাল আর কালো রঙের গোলাপ ফুলে সাজিয়ে রাখা একটা ফুলদানিতে, আর চারপাশে ঝুড়িতে সাজিয়ে রাখা নানান ফল। তবে এসবের মাঝে চোখ পড়ছে তার সেই ছোট রিমোটটার দিকে। আনায়া খানিকটা খুশিতে মুচকি এসে দ্রুত সেখানে গিয়ে রিমোটটাকে হাতে নিয়ে দরজার কাছে যাওয়ার কথা ভাবলেই হঠাৎ তার মনে হলো তার আশেপাশে কেউ রয়েছে। তবে সেদিকে তাল না দিয়ে আনায়া দ্রুত কৌশলে রিমোটটাকে গোপন করার ব্যবস্থা করল। ছোট রিমোট সে তার পেটের কাছে লেহেঙ্গা কাপড়ের মাঝে রেখে উল্টিয়ে রেখে দিল। আর তড়িৎ তার নজর ফলের ঝুড়িতে থাকা ছুরির দিকে যাওয়ার সর্বপ্রথম সেটাকে নেওয়ার জন্য অগ্রসর হলো। তার খুব করে মনে হচ্ছে কেউ খুব দ্রুত কেউ তার পেছনের দিক থেকে এগিয়ে আসছে। আনায়া দ্রুত ছুরিটা শক্ত হাতে তুলে নিয়ে পেছন দিকে ঘুরে কোপ দেওয়ার উদ্দেশ্যে শূন্যে হাত তুলতে আচমকা তার ছুরি ধরা হাতটা কেউ খপ করে শক্ত হাতে মুঠো করে ধরে ফেল। সঙ্গে একই সাথে আনায়ার বাম হাতের আঙুলের মাঝে 5 আঙুল ঢুকিয়ে তা ধীরে ধীরে আনায়া সামান্য উন্মুক্ত পেটের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরে আনায়াকে তার বলিষ্ঠ দেহের মাঝে আবদ্ধ করল। আনায়ার আর বুঝতে বাকি নেই এই লোকটা কে। তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল যে কেনিথ চলে গিয়েছে এটা ভাবা, কিন্তু আপাতত কেনিথের হাত থেকে দরজার রিমোটটাকে গোপন করতে চাইছে, কিন্তু আদৌ সেটা সম্ভব কিনা আনায়ার তা জানা নেই। আনায়া খানিকটা ঢোক গিলে বুক ফুলিয়ে কিছু একটা বলতে নিলেই তার শ্বাস আটকে গেল। কেনিথ যথারীতি তার ঘাড়ের কাছে নিজের চোয়াল ঠেকালো। এরপর আনায়ার সম্পূর্ণ কানের কাছে গিয়ে খুব ধীরে তাচ্ছিল্য গম্ভীর আর হাস্কির এক অদ্ভুত মিশ্রণ সুরে বলতে লাগলো, গেম তো জাস্ট শুরু হলো, এত তাড়াতাড়ি পালাতে চাইলে কি করে হবে? পুরো আয়োজন তো এবার সব তোর জন্যই, তোকে ছাড়া এবারে গেম তো জমবে না। মাই ব্লাড। কি চাই আপনার? আপনি কেন? আনায়ার থেমে বলা কথাগুলো সম্পূর্ণ হওয়ার আগেই কেনিথ নিজের বলিষ্ঠ হাতে পেঁচিয়ে রাখা কোমরের বন্ধনকে আরেকটু দৃঢ় করতে আনায়ার কথা বন্ধ হয়ে গেল।
অন্যদিকে লাগাতার কেনিথ গরম নিঃশ্বাস ঘাড়ে গলায় আছড়ে পড়ছে। আনায়ার যেখানে দম নেওয়া বন্ধ হয়ে গিয়েছে সেখানে কেনিথ পুনরায় দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, এক কথা বারবার বলতে ভালো লাগে না, সঠিক সময় এলে তো। এতটুকু বলেই কেনিথ নিজের মুখটা আনায়ার গলার কাছে আরেকটু অগ্রসর করতে নিলেই আনায়া তড়িৎ এক ঝটকায় কেনিথের কাছ থেকে সরে আসতে চাইল। কেনিথের শক্ত বন্ধন থেকে মুক্তি না পেলেও কোনো মতে কেনিথের দিকে ঘুরে ওর বুকে নিজের 2 হাত দিয়ে জোরে ধাক্কা দিল। এতে কেনিথ নিজ ইচ্ছেতে খানিকটা সরেও এলো, কিন্তু আনায়ার তো ইচ্ছে ছিল কেনিথকে সোজা সুইমিং পুলের পানিতেই ফেলে দেবে। কেনিথের মতো লোকের সাথে এমন কিছুই করার কথা ভাবাটাও হাস্যকর। যথারীতি আনায়ার এই ইচ্ছে পূর্ণ না হলেও রক্ত গরম চোখে কেনিথের দিকে তাকিয়ে বলল, আমার সাথে বাজে কিছু করার কথা চিন্তাও করবেন না, নয়তো আমি আপনাকে। এবারও কেনিথ আনায়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে আনায়ার দিকে এগিয়ে গেল। মুহূর্তেই কেনিথের স্তব্ধ মুখের দিকে চেয়ে আনায়ার কথার সুরও থেমে গেল। কিছুক্ষণ আগে হাতে ছুরিটা রইল, এখন সেটাও নেই। কেনিথ অনেকক্ষণ আগেই তার নিজের কবজায় নিয়ে নিয়েছে। সঙ্গে আনায়া কেনিথকে দূরে সরিয়ে দিলে কেনিথ তখনই ছুরিটা পেছনের সুইমিং পুলের মাঝে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আপাতত তার আত্মরক্ষার জন্য কিছু নেই। অন্যদিকে কেনিথ আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ নিজের বলিষ্ঠ এক হাতে আনায়ার কোমর পেঁচিয়ে নিজের কাছে টানল। আনায়াও তাল সামলাতে না পেরে কেনিথের বুকে আছড়ে পড়তে নিল। এবার নিজেকে কোনো মতে সামলে কিছুটা দূরত্ব তৈরি করলো। ঠিক তখনই আনায়ার রাগান্বিত চেহারায় কেনিথ বিস্ময় ছড়িয়ে দিতে খুব স্বাভাবিক কণ্ঠেই বলতে লাগলো, ইউ নো হোয়াট তারা, সেদিন কনসার্টে যখন প্রথমবার তুই আমাকে চর মেরেছিলি সেদিন প্রচণ্ড বিস্মিত হয়েছিলাম আমি। পাবলিকের ভিকে হওয়ার পর এই দুঃসাহসিকতা কেউ কল্পনা করতেও ভয় কাঁপত। সেখানে আচমকা কেউ আমাকে চর মেরেছে, এটা সত্যি। যাই হোক, ইচ্ছে তো ছিল সেই দুঃসাহসিক ব্যক্তিটাকে নিজ বিস্মিত চোখে দেখে ভিকের সবচেয়ে ভয়ঙ্কর হিস্ট্রি গড়ে ফেলার। কিন্তু আমার দুর্ভাগ্য আর তোর সৌভাগ্যক্রমে এমন কিছুই হয়নি। ছেলে কিংবা মেয়ে হোক তা আমার কাছে ফ্যাক্ট করে না, কিন্তু তোর অসম্পূর্ণ আড়াল করা মুখে সেই উন্মুক্ত চোখজোড়া আমায় সেদিন বিস্মিত করছে, স্থগিত করে দিয়েছিল নিজের সমস্ত রাগকে। এটুকু বলেই কেনিথ আনায়ার চোখের দিকে চেয়ে খানিকটা মুচকি এসে পুনরায় বলতে লাগলো, তুই আবার এটা ভাবিস না যে সিনেমাটিক স্টাইলে হিরোদের মতো তোর চোখ দেখে পাগল হয়ে দিন দুনিয়া সব ভুলে গিয়েছিলাম। সত্যি বলতে তখন এই চোখগুলো আমার খুব পরিচিত লেগেছিল। বহু বছর আগের সে একজোড়া চোখের সাথে তোর এই চোখ জোড়া খুব মিলে গিয়েছিল। তবুও আমি নিশ্চিত ছিলাম না যে ওটা আদৌ তুই কিনা। আমি চাইলে অবশ্য তোর পুরো ডিটেলস খুব সহজেই তখনই বের করে ফেলতাম, কিন্তু আমি তখনও তোকে আরেকটা সুযোগ দিয়েছিলাম সব কিছু আরও একবার ভেবে তোকে সম্পূর্ণ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তোর ভাগ্য হয়তো এটা চাইনি। তুই পুনরায় আমার কাছে এলি, তবে সেটাও আবার আমারই বিয়ে হয়ে। কেনিথ এটুকু বলে পুনরায় তার ছেলের সাথে শব্দহীনভাবে হাসল। এদিকে আনায়া কেনিথের কথা বুঝতে পারছে না এমন নয়, কিন্তু কেনিথের কথার আসল প্যাচটা ঠিক ধরতে পারছে না। মনের মধ্যে তো শুধু প্রশ্নই জমে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তরই কেনিথের কাছে পায়নি। এবারও আনায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কেনিথ বলতে লাগলো, আমাদের গল্পটা না হয়তো অন্যরকম হতে পারত, কিন্তু এমনটা হয়নি। আমাদের ভাগ্য এমনটা চাইনি। এমনিতে তোর প্রতি তো আমার ইন্টারেস্ট কখনোই ছিল না, কিন্তু জানি না, হয়তো এখনও নেই। তেমন কিছু হলে নিশ্চয়ই তোকে নিয়ে আমার সেরকম কোনো পরিকল্পনা হতো না। কিন্তু আমার সাথে যেটা হয়েছে এবার সেটা তোর সাথেও হবে, কারণ এবার আমি চাই এমনটা হোক। শেষের কথাটুকু কেনিথ খানিকটা দৃঢ়কণ্ঠেই বলল। অন্যদিকে আনায়া কেনিথের দিকে খানিকটা কপাল কুঁচকে চেয়ে ওর কথাগুলো শোনার পাশাপাশি বিশ্লেষণ করতে চাইল। আনায়া এবার খানিকটা কৌতূহল নিয়ে কেনিথকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলবেন প্লিজ,
আপনি আদতে কে আর আমার কাছে কি চান? আনায়া প্রচণ্ড গম্ভীরতা নিয়ে বলা প্রশ্নটা শুনে কেনিত আনায়ার দিকে কিঞ্চিত মুচকি এসে ওকে ধীর গতিতে আরও খানিকটা কাছে টানতে লাগলো। পাশাপাশি আনায়ার গালের কাছে হাত অগ্রসর হতে হতে বিমোহিত সুরে বলতে লাগলো, এখনই জানতে হবে, না জানলে হয় না। গতটুকু কোনোমতে শেষ করতে করতেই কেনিত আনায়ার দিকে নিজের মুখ এগিয়ে নেয়। সঙ্গে আনায়ার কানের পাশে হাত দিয়ে নিজের কাছে খানিকটা টেনে নিতে চাইলেই তার আর সম্ভব হলো না। আনায়া কেনিতের উদ্দেশ্যটুকু তার মস্তিষ্কে নড়েচড়ে উঠতেই সে আবারও যতটুকু পারল নিজের হাত দিয়ে দূরে সরিয়ে দিতে। তবে এতে কাজ হবে না, তাই আনায়া সঙ্গে সঙ্গে আরও এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে ফেলল। কেনিতের মুখ বরাবর থুতু ছুঁড়ে একই সাথে আবার ওর গালে চড়ও লাগিয়ে দিয়ে রক্তগরম চোখে বলতে থাকে, বলেছিলাম আমি, আমার সাথে অসভ্যতামি করার কথা আর দ্বিতীয়বার ভাববেন না। প্রথমবার করেছিলেন আর তখন ছেড়ে দিয়েছিলাম দেখে এখনো ছেড়ে দিব এমনটা কিন্তু নয়। এদিকে আনায়ার অনাকাঙ্ক্ষিত থুতুতে কেনিত চোখ বুজে কোনো কিছু রিয়াক্ট করার আগেই যখন সেই মুহূর্তে গালে চড় পড়ল, তখন কেনিতের চোখজোড়া ক্ষণিকের জন্য বন্ধ হওয়ার পাশাপাশি ওর ঠোঁটেও অদ্ভুত মুচকি হাসি ফুটে উঠল। কিছুক্ষণ সময় একইভাবে অতিক্রম হওয়ার পর কেনিত নিজের ঘাড়টা সোজা করে তীক্ষ্ণ চোখে আনায়ার দিকে তাকালো। এবার নিজের বাঁকা হাসি মাখা মুখতে বলল, দিতে হলে একটাই দিতি, একসাথে দুটো দেওয়ার কি প্রয়োজন ছিল? কেনিতের কথা শেষ হতে না হতেই নিজের হাসি মুখটাকে মুহূর্তেই ভয়ঙ্কর রূপে কঠিন করে আনার গালে কষিরে সজোরে থাপ্পড় মারল। এদিকে অনাকাঙ্ক্ষিত চড়ে আনায়া তাল সামলাতে না পেরে সোজা ফ্লোরে আছড়ে পড়ল। কেনিতের চর অনুযায়ী অবশ্য এমনটা হওয়ারই ছিল। সাধারণত এমন চর সে তার জীবনের ইতিহাসে কখনো খেয়েছে কিনা আনায়ার জানা নেই। এক চরে যেন মাথাটা পুরো ঘুরে গিয়েছে। ভেবেছিল কেনিত হয়তো সেভাবে কিছুই করবে না, অথচ ও তো আনায়াকে ছাড় দিলই না। তবে আনায়া নিজের কাজের উপর একটুও অনুতপ্ত হলো না। দু হাতে ভর দিয়ে আতশোহার মতো পড়ে থাকা আনায়ার চোখ মুখ যতটা বিস্মিত তার চেয়ে বেশিও ও রাগান্বিত, যে কারণে গালের প্রচণ্ড ব্যথাটাও আর তার অনুভব হচ্ছে না। ভেতরে ভেতরে নিজের রাগটা কমেনি, বরং আরও বেড়ে গিয়েছে, অথচ তাকে দেখে সেটা বোঝার তেমন উপায় নেই। এদিকে আনায়া যখন ফ্লোরে পড়ে থেকে জলজল করতে থাকা সুইমিং পুলের পানির দিকে স্তব্ধ চোখে তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, তখনই কেনিত আবারও হাঁটু গেড়ে আনায়ার সামনে বসে পড়ল। এরপর মুচকি হেসে আনায়ার মুখ বরাবর নিজের মুখখানি এগিয়ে নিয়ে বলতে লাগলো, সাহস থাকা ভালো, কেনিথের ব্লাড হিসেবে দুঃসাহস থাকাটাও আরও ভালো, কিন্তু অসভ্যতা আমার পছন্দ নয়। নেক্সট টাইম এমন কাজ করলে ফলাফল এর চেয়েও বেশি খারাপ হবে। এতক্ষণ কেনিতের দিক থেকে খানিকটা মুখ ফিরিয়ে থাকা অবস্থাতে কেনিতের সকল কথা মনোযোগ সহকারে শুনলেও আবারও কেনিতের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আনায়া পুনরায় কেনিতের দিকে ফিরে ওর মুখ বরাবর থুতু ছুঁড়ে মারল। সঙ্গে খানিকটা বাঁকা হেসে দাঁত খিচে বলতে লাগলো, সো করেই ফেললাম অসভ্যতা। আরও দেখার ইচ্ছে রয়েছে এর ফলাফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আনায়া তাচ্ছিল্যের সাথে হেসে পুনরায় মুখ ফিরিয়ে সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে রইল। সুইমিং পুল আর তাদের মাঝে দূরত্বটা খুব বেশি নয়, বরং তারা দুজন একদমই সুইমিং পুলের পাশে রয়েছে। এদিকে কেনিত খানিকটা সময় স্তব্ধ থাকার পর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে পেছন থেকে আনায়ার ঘাড় চেপে ধরল। এরপর আনায়া কিছু বুঝে উঠতে না পারার আগেই এক মুহূর্ত দেরি না করে তড়িৎ আনায়ার মুখখানি পানিতে চুবিয়ে দিল। কেনিতের চোখ মুখ শক্ত ও গম্ভীর, যতটা পারছে নিজেকে কন্ট্রোল করে হলেও আনায়াকে পানিতে চেপে ধরেছে। একদিকে নিজের সর্বোচ্চ রাগও প্রয়োগ করতে পারছে না, আবার নিজের রাগকে পুরোপুরি কন্ট্রোলও করতে পারছে না। কেনিত খুব ভালো করে জানে যে সে নিজেকে কন্ট্রোল করতে না পারলে আর আনায়ার বাঁচার কোনো সম্ভাবনা নেই। একবার নিজের বিকৃত মস্তিষ্ক বলছে আনায়ার জন্য এতটুকু প্রয়োজন, আবার মনে হচ্ছে এমনটা না করলেও চলবে। অন্যদিকে আনায়া হুট করেই এমন একটা পরিস্থিতির শিকার হওয়ায় তার আর করার মতো কিছু নেই। নাক মুখ দিয়ে পানি ঢুকে গিয়ে একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, ঠিকভাবে নিঃশ্বাস নেওয়ার মতন অবস্থা নেই। নিজের হাত দুটো কোনো কাজে লাগাতে পারছে না। এতক্ষণ শুধু ছটফট করে উঠে বসার চেষ্টা করছিল,
আর এখন বাঁচান। প্রায় মিনিট খানেকের মতো চুবিয়ে রাখার পর যখন আনায়া প্রায় দম বের হওয়ার মতন অবস্থা, ঠিক তখনই কেনিত আনায়ার ঘাড় ধরে পলকের মাঝে আনায়ার মাথাটা পানি থেকে উঠালো। পানি থেকে ওঠা মাত্রই ফ্লোরে এলোমেলো হয়ে বসা আনায়া জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতে যেন ঠিক মতন শ্বাস নিতে পারছে না, উল্টো অনবরত কাশতে লাগলো। বলতে গেলে আনায়া পুরো হাঁপাচ্ছে। শ্বাসনালীতে হয়তো পানিও প্রবেশ করে গিয়েছে। সঙ্গে অক্সিজেনের অভাবেই এখন হাইপোক্সিয়া দেখা দিচ্ছে, যে কারণে মাথা ঘোরার, নিঃশ্বাস না নিতে পারা, চারপাশ খানিকটা অন্ধকার দেখাসহ নানান অসুবিধা হতে লাগলো। আনায়া তো ভেবেছিল আজই হয়তো জীবনটা শেষ হয়ে যাবে। আনায়ার যখন এই করুণ অবস্থা, ঠিক ওই মুহূর্তে হাঁটু কেটে বসে আনায়ার অবস্থা পর্যবেক্ষণ করতে থাকা কেনিত আরও একটা কাণ্ড ঘটিয়ে ফেলল আনায়ার সাথে। অপ্রস্তুত আনায়ার মাথার পেছনে এক হাত আর অন্য হাত আনায়ার গালে রেখে ওর ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। অবশ্য এবারের উদ্দেশ্য তার আনায়ার ঠোঁটে কাটাছেঁড়া করা নাই, বরং হাইপক্সিয়া অবস্থাকে স্বাভাবিক করতে মুখে মুখে শ্বাস প্রশ্বাস কিংবা মাউথ টু মাউথ রেসপিরেশন করতে চাইছিল। উদ্দেশ্য মতো কেনিত সেটাও করে ফেলল। নিস্তেজ আনায়ার সাথে এমনটা করতে থাকা অবস্থাতে আনায়া নিজের সর্বশক্তি দিয়ে বাধা দিতে চেয়েও কিছুই করতে পারেনি। কেনিত ওর মুখে বাতাস দিতে যেন ওর বাকি জীবনটা এমনিতেই শেষ হয়ে যাওয়ার মতন দশা। আনায়া পুরো সময়টা নিজের নিস্তেজ শরীরে কিছু করতে না পারলেও কেনিত ঠিক সময় পর আনায়াকে ছেড়ে দিয়ে হাতের পিঠ দিয়ে নিজের মুখ মুছে আনায়ার দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। অন্যদিকে আনায়া কিছুক্ষণ কাশতে কাশতে ভেতরে প্রবেশ করা পানিটুকু কেশে কেশে বের করলো। এখন অনেকটাই ঠিকঠাক মতো শ্বাস নিতে পারলেও মাথাটা চক্কর দিচ্ছে। তবে মনে হতে লাগলো কিছুক্ষণের মাঝে ধীরে ধীরে তা ঠিক হতে লেগেছে। তবু এখন বসা থেকে দাঁড়ানোর মতো শক্তিটাও সে জোগাতে পারছে না। যদিও সে কেনিতের দিকে ফিরেও তাকাচ্ছে না, কিন্তু তার মস্তিষ্ক মন কোনোটাই কেনিতের সামনে এক মুহূর্তও থাকতে চাইছে না। এমন অবস্থায় কেনিত ক্ষণিকের মাঝে সরাসরি আনায়াকে বাজা করে তুলে নিতেই আনায়া কোনো মতে হাত ছোড়াছড়ি করে কেনিতকে বাধা দিয়ে আধো আধো শ্বাস ফেলে বলল, ধরবেন না আমায়, ছাড়ুন আমাকে প্লিজ, ছেড়ে। আনায়ার কথায় ভ্রুক্ষেপ না করে কেনিত খানিকটা হুমকিস্বরূপভাবে অকপটে বলল, এবারও তেজ দেখাতে এলে সোজা পানিতে চুবিয়েই তোর কাহিনী আজই শেষ করে ফেলবো। আশা করি দ্বিতীয়বার আর এমন ভুল করবি না। কেনিত আনায়ার মুখের দিকে তাকিয়ে কথাটা বলো। আনায়া কেনিতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অন্যদিকে তাকিয়ে, সঙ্গে তার এক হাত পেটের কাছে তো অন্য হাত শূন্যে ঝুলছে। আপাতত নিজের মধ্যে রাগ ক্ষোভ জন্মানোর মতো ক্ষমতাটুকু তার নেই। সেখানে কেনিতের সঙ্গে পুনরায় কিছু করার তো কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে কেনিত বড় বড় পা ফেলে দ্রুতগতিতে উপরের তলায় চলে গিয়ে আনায়াকে নিয়ে পুনরায় সেই রুমে গিয়ে প্রবেশ করলো। অতঃপর আনায়াকে বিছানার কাছে নিয়ে গিয়ে শুয়ে দিতে চাইলে আনায়া অস্পষ্ট স্বরে বলল, আমাকে নামিয়ে দিন, আমি একাই। কেনিত এতক্ষণে প্রায় আনায়াকে বিছানায় শুইয়ে দিয়েছিল, কিন্তু আনায়ার আধো আধো কথাগুলো শুনে কি যেন ভেবে আনায়াকে পুনরায় শূন্যে তুলে ফেলল। অন্যদিকে আনায়া বিষয়টি ঠিক বুঝল না। যখন সে নামিয়ে দিতে বলল তখন নামিয়ে দিল না, অথচ এখন আবার নামিয়ে দিতে গিয়েও পুনরায় কেন শূন্যে তুলে নিল। আনায়া পাশ থেকে ফিরে কেনিতের গম্ভীর মুখের দিকে খানিকটা কপাল কুঁচকে তাকালো। অন্যদিকে কেনিত আনায়ার কপাল কুঁচে থাকা ভাবুক মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসল। আর তা দেখে আনায়ারও কপালেরও খানিকটা কুঁচকে যাওয়ার আগেই কেনিত সম্পূর্ণ শূন্য থেকে আনায়াকে ছেড়ে দিল, যার ফলে আনায়া ধপাত করে সোজা বিছানার ওপর আছড়ে পড়ল। আনায়া কুঁচকে গিয়ে একপাশে গড়াতে লাগলো, কেননা হুট করে এমনটা হওয়ায় পেটের পাশে সঙ্গে হাতে খানিকটা ব্যথা পেয়ে গিয়েছে। যদিও সেটা মারাত্মক নয়, তবু আনায়া নিজেকে কোনো মতে ঠিক করে দু হাতের ভর দিয়ে আতশোয়া হয়ে বসতে গেলেই কেনিতের পরবর্তী কার্যক্রমে ও চমকে উঠল। আনায়া কেনিতকে নিজের কাছে আসতে দেখে ও দ্রুত ওখান থেকে সরে যেতে চাইলেও তার সম্ভব হলো না। বরং তার আগেই কেনিত আনায়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ওর মাথার দুপাশে নিজের দু হাতের ভর দিয়ে চড়ে বসল। মুহূর্তেই আনায়ার হাতের ভরে আতশোয়া দেহটা তড়িৎ আতঙ্ক সহিত সমতল বিছানার সাথে মিলিয়ে গেল।
এদিকে কেনি তার বাঁকা হাস্যজল মুখে আনায়ার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। মুহূর্তে তাদের মাঝে দূরত্ব মিলিয়ে যাচ্ছে। আনায়া নিজের উন্মুক্ত হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও কেনিতকে সরাতে পারছে না, কিংবা কেনিতের থেকে সরে আসতে পারছে না। সঙ্গে আনায়ার চোখে মুখে ছেয়ে আছে তীব্র আতঙ্কের ছাপ। সারাদিনের ক্ষুধার্ত নিস্তেজ দেহ সঙ্গে কেনিতের উদ্ভট কার্যক্রম আর অতিরিক্ত চিন্তায় নিজের করুণ দশা না দেখার মতোই। এমন অবস্থায় কেনিত যদি তার সাথে বাজে কিছু করে ফেলে, তবে সে এমনিতেই মরে যাবে। পরবর্তীতে বিন্দুমাত্র বেঁচে থাকার আর আশাটুকুও আর তার থাকবে না। মনে প্রাণে চেয়ে যাচ্ছে এই মুহূর্তে কেনিত এমন কিছু না করুক, নয়তো আনায়া তা কোনোভাবেই আর সহ্য করতে পারবে না। আনায়া এবার কাতর স্বরে বলতে লাগলো, দয়া করে এমন কিছু করবেন না, আমার গায়ে আর কলঙ্ক লাগাবেন না, আমি শেষ হয়ে যাব, প্লিজ মাফ করে দিন আমায়। কিন্তু কেনিতের কাছে আনায়ার কথাগুলো যেন ঠুনকো মনে হলো। কেনিত থামল না। সে ক্রমশই আনায়ার মুখ বরাবর নিজের মুখখানি অগ্রসর করতে লাগলো। এরপর আনায়ার গলার কাছে মুখ এগিয়ে নিতেই আনায়া নিরুপায়ের মতো চোখ বুঝতেই ওর দু চোখ হতে অঝরে পানি ঝরতে লাগলো। চোখ বুজে ফেলার সাথে সাথেই যেন তার চেতনা শক্তিও ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করলো। আর একটা সময় পর আনায়া ফুপিয়ে উঠে করুণ স্বরে অস্পষ্টভাবে আওড়াতে লাগলো, ছেড়ে দিন আমায়, আমার জীবনটাকে এভাবে নিষ্ক্রিয় করে দেবেন না, প্লিজ আমায় ক্ষমা করুন। ইচ্ছে তো করছে তোকে এখনই শেষ করে ফেলতে, কিন্তু এখন এমনটা করলে তো সব কিছুই এক নিমেষে শেষ হয়ে যাবে, তাই না? কানের কাছে ফিসফিস করে বলা কথাগুলো আনায়ার মস্তিষ্কে সক্রিয় হতেই ও নিজের চোখ দুটো আচমকা খুলে ফেলল। কেনিত এতক্ষণ তার গলার কাছে মুখ দিয়ে রইল, এবার আনায়া চোখ মেলে তাকাতেই কেনিত নিজের জায়গা পরিবর্তন করলো। আনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ওর কাছ থেকে নিমেষেই নিজেকে সরিয়ে নিল, তবে সম্পূর্ণরূপে নয়। প্রথমে এক হাত আনায়ার কোমরের পাশে রেখে অতঃপর অন্য হাতে ভর দিয়ে কাত হয়ে আনাইয়া পাশে শুয়ে পড়ল। তারপর খানিকটা হেসে বলতে লাগলো, আগেও বলেছিলাম ওসব করার জন্য বহু সময় পড়ে আছে। আমার যদি ইচ্ছে হয় তো হলো, নয়তো কিছুই নয়। যত যাই হোক, তুই তো আবার পার্সোনাল ব্লাড। কথাটুকু বলে কেনিত তাচ্ছল্যের সাথে খানিকটা মুচকি হাসতেই আনায়া কিঞ্চিত মাথাটা কাত করে কেনিতের দিকে স্তব্ধ আর বিস্মিত চোখে চেয়ে দেখল। এদিকে কেনিতও নিজের হাস্যোজ্জ্বল মুখে আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় পর মুহূর্তে চোখ মুখ শক্ত করে তড়িৎ বিছানা থেকে নেমে এলো এবং শটানভাবে দাঁড়িয়ে আনায়ার উদ্দেশ্যে বলল, খাবার নিয়ে আসছি, আপাতত আর কোনো সিন ক্রিয়েট করবি না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই কেনিত হুট করে কি করে, কেন করে তা আনায়ার জানা নেই। তবে কেনিত যে কোনো সুস্থ মস্তিষ্কের কেউ নয় তা আনায়া খুব ভালো করেই টের পাচ্ছে। কেনিত রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলে হুট করে আনায়ার গলা শুকিয়ে চোখ বেয়ে পানি ঝাড়তে লাগলো। আনায়া বিরক্তি আর কষ্টে নিজের এক হাত দিয়ে গালটা মুছতেই শুনতে পেল, হেই ব্লাড। কেনিথ গম্ভীর মুখে চলে যেতে নিয়েছিল, তবে পুনরায় আনায়ার দিকে ঘুরে দরজার রিমোটটাকে শূন্যের মাঝে ছুড়ে দিয়ে পুনরায় সেটাকে ক্যাচ ধরল। অতঃপর আনায়ার উদ্দেশ্য চোখ মেরে কিঞ্চিত বাঁকা হেসে রুম থেকে প্রস্থান করল। এটা দেখা মাত্রই আনায়া খানিকটা চমকে গেল, তার চোখ মুখেও ক্ষোভের উদ্রেক হলো। এই কাজটা নিশ্চিত সেই প্রথমেই করেছিল। এই কথার জাল আর পেটে হাতের অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে বিমোহিত করার উদ্দেশ্য ছিল শুধু একটা বাহানা। শুধু কৌশলে রিমোটটাকেও তো নিল, আবার তাকে পানিতে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। তবে এত কিছুর মাঝে কেনিতকে যে একটা চর আর থুতু দিতে পেরেছে, এটাই যেন আনায়াকে স্বস্তি দিচ্ছে। সঙ্গে বিড়বিড় করে নিজেকে ওয়াদাও করলো যে, বেটা কেনিত, তুই যখন আমার জীবন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিস, তখন আমি তো তোকে মোটেও ছেড়ে দিব না। তোর জীবনকে ঝালাপালা করতে না পারলে, তোর বেঁচে থাকাই হারাম না করতে পারলে, আমার নামও আনায়া না। অত্যন্ত তোর জীবনকেও ধ্বংস না করতে পারলে আমি মরছি না। এটা স্বয়ং আনায়ার ওয়াদা। আমাকে যেভাবে কষ্ট দিচ্ছিস, আমাকে যেভাবে কাঁদাচ্ছিস, ঠিক সেভাবেই তোকে একদিন এর চেয়েও বেশি কষ্ট দিয়ে কাঁদিয়ে ছাড়ব।
এটা শুধু আমার ওয়াদা না, পারলে তোরই কসম দিলাম আমি। এই কসম রাখতে না পারলে তুই নিজেই মরে যাস, তাতেই শান্তি পাবো আমি। রাগের মাথায় এত কিছু বিড়বিড় করার পর আনাইয়া থেমে গিয়ে হঠাৎ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরপর মনে মনে নানান প্রশ্নের উত্তর খুঁজতে চাইল। বিশেষ করে সে কেনিতের কিভাবে পূর্ব পরিচিত তাই ভাবছে। নিজের মস্তিষ্কের বারবার চাপ প্রয়োগ করেও লাভ হলো না। কই, সে তো আগে কখনো কেনিতকে দেখেনি। সে কেনিথের গলার প্রিয় গানগুলো শুনত, সে হিসেব ভিন্ন, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। কেনিথকে সে তার জীবনে আগে কখনোই দেখেনি, অথচ কেনিথের কথাবার্তা শুনে মনে হয় কেনিথ তার বিষয়ে সব কিছু জানে। কিন্তু কিভাবে জানে সেটাই তো প্রশ্ন। আনায়া যখন নিজের প্রশ্নের উত্তর না পেয়ে অস্থিরতায় উত্তেজিত হতে লাগলো, তখনই হঠাৎ ঘাড়ে আচমকা ব্যথা অনুভব হলো। মুহূর্তেই ঘাড়ে হাত দিতেই চোখ মুখ কুঁচকে গেল। সঙ্গে কিছুক্ষণ আগের কেনিতের পৈশাচিক কর্মকাণ্ড মনে হতে লাগলো, যার ফলে পুনরায় কেনিতের প্রতি আবারও জমতে থাকলো তীব্র ক্ষোভ আর রাগ। রাতের জন্য সামান্য খাবার বলতে স্টেক আর ম্যাশ পটেটো সুন্দর করে ট্রেতে সাজিয়ে কেনিত আনায়ার রুমে এলো। এসেই দেখতে পেল আনায়া রুমের কোথাও নেই। ট্রেটা নিয়ে কেনিত বিছানায় গিয়ে বসল। এরপর খাটের সাথে হেলান দিয়ে এক পা গুটিয়ে অন্য পা বিছানার পাশে শূন্যে মৃদুভাবে ঝুলাতে লাগলো। এরপর নিজের হাত দুটো মাথার পেছনে দিয়ে চোখ দুটো বুজে গম্ভীর স্বরে বলতে লাগলো, বারান্দা থেকে লাফ দিতে চাইলে জাস্ট হাত পা কোমর ভাঙবে, এছাড়া কিছুই করতে পারবি না। তার চেয়ে খেয়ে নে, বেশি করে লাফালাফি চেঁচামেচির জন্য শক্তি পেয়ে যাবি। কেনিত কিছুক্ষণ সময় ধরে চোখ বুজে থাকার পর নিজের চোখ জোড়া খুলে পাশে ফিরে দেখল আনাইয়া ধীরে ধীরে বারান্দা ছেড়ে তার দিকে অগ্রসর হচ্ছে। কেনিত খানিকটা লক্ষ্য করে দেখল আনায়ার চোখ মুখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কান্না করেছে, সঙ্গে প্রচণ্ড রেগেও আছে। হুট করে কেনিত কিঞ্চিত মুচকি হাসল। এদিকে আনায়া একটা সময় পর কেনিতের সামনে এসে দাঁড়ালো। এলোমেলো লেহেঙ্গা, সঙ্গে দোপাট্টাকে ওড়নার মতো শরীরে পেঁচিয়ে নিয়েছে। খোপা চুলগুলো এবার ছেড়ে দিয়েছে, চুলগুলো এবার আগের চেয়ে বেশি এলোমেলো লাগছে। কেনিতের কেন যেন মনে হচ্ছে আনায়া নিজের চুল নিজেই টেনে হিঁচড়ে এই অবস্থা করেছে। আনায়া তার সামনে এসে দাঁড়াতেই কেনিত খানিকটা হেসে বলল, তোকে দেখতে পুরো পেতনির মতো লাগছে। কেনিতের কথা শুনে আনায়া ওর দিকে ফিরে তাকালো। মুহূর্তেই মেজাজটা আরও খারাপ হয়ে গেল, তবে আপাতত কিছু বলতে চাইল না। এদিকে কেনিতও তড়িৎ নিজের চোখ মুখ পুনরায় গম্ভীর করে তার সামনে রাখা ট্রেয়ের দিকে ইশারা করে বলল, ওখানে চুপচাপ বসে খাবারটা খেয়ে নে। আনায়া কেনিতের ইশারা মতো ট্রের পাশে বসে পড়ল। দুজনের মাঝে ব্যবধান হিসেবে এবার খাবার ট্রের অবস্থান। কিন্তু এবার আনায়ার চোখ মুখ খানিকটা কুচকে গেল। এসব কি খাবার নিয়ে এসেছে? এগুলো আদৌ খাওয়ার মতো কিছু হলো নাকি? এমনটা নয় যে আনায়া এসব খাবার প্রথম দেখছে। এর আগেও একবার রেহানের ইচ্ছেতে তাকে এসব খাবারের স্বাদ নিতে হয়েছিল। আনায়া সেদিনের কথা আজও ভোলেনি। আর এই খাবারের মতো বাজে স্বাদ সে আর অন্য কিছুতেও পায়নি। যদিও ম্যাশ পটেটোটা সে কোনোভাবে খেয়ে নিয়েছিল, কিন্তু স্টেক তৈরির প্রসেসিং আর স্বাদেই সেদিনও আর তার ওসব খেতে রুচিতে কুলায়নি তার। সে ভেবে পায় না মানুষ এই আধসিদ্ধ জিনিসটাকে কিভাবে এত মজা করে খায়। আর আজও সারাদিন উপোসের পর তার কপালে এটাই জুটল। ভাবতেই বেচারির কপালের ওপর 2-3টে চড় আঘাত করতে ইচ্ছে হলো। চেয়ে চেয়ে কি শুধু দেখতেই থাকবি নাকি খাবি? আমি এসব খাবো না। কেনিত খানিকটা কপাল কুঁচকে আনায়ের অকপটে বলা কথাটা শুনল। আগে ভাগেই বলে দিচ্ছি, আমি ঢং করে খাইয়ে দিতে পারবো না। খেতে হলে খাবি, নয়তো না। কেনিতের এমন তেরা কথা শুনে আনায়া প্রচণ্ড বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, যতদিন পর্যন্ত আমার হাত আছে ততদিন পর্যন্ত কারো আমাকে দয়া করে খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে সমস্যা কি? আনায়া চোখে মুখে প্রচণ্ড বিদ্বেষ প্রকাশ করে বলল। এসব জঘন্য খাবার আমি খাই না। কেনিত কপাল কুঁচকে বলল, এগুলো জঘন্য খাবার? তুই কি এসব প্রথম দেখছিস? মোটেও না, আমি এর আগেও এসব খেয়েছি দেখেই বলছি। এগুলোর স্বাদ আমার কাছে পুরো জঘন্য লাগে।
এই আলু সিদ্ধ তো কোনো মতে। ম্যাশ পটেটো। আর নো, ম্যাশ পটেটো, আলু ভর্তা, হোয়াট এভার। আমি বাঙালি খাবার ছাড়া আর কিছু খাই না। এগুলো খাওয়ার চেয়ে না খেয়ে থাকাই ভালো। আনায়া কাঁটা চামচ দিয়ে স্টেকটাকে মুখের কাছে ধরে নাক মুখ কুঁচকে এদিক ওদিক করে দেখছে। এদিকে কেনিত আনায়ার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হলো। সে নিয়ে কোনো রিয়াক্ট করলো না, বরং নির্বিকারে বলতে লাগলো, তুই কি করবি সেটা তোর ইচ্ছে, কারণ না আমি বাঙালি খাবার খাই, না ওসব আমি রান্না করতে পারি। আর এমনিতেও আমি ছাড়া ক্লারা আর কেনেলো এসবই স্টেকই পছন্দ করে। আনায়া স্টেকটাকে ট্রেতে রেখে দিয়ে খানিকটা অবাক সুরেই বলল, এই বাড়িতে আপনি ছাড়া আরো কেউ থাকে নাকি? হুম। কই, আমি তো এখন পর্যন্ত কাউকে দেখিনি। কারণ আমি দেখাইনি তাই দেখিসনি। ক্লারা আর কেনেলকে মানুষ ভাবার প্রয়োজন নেই, ওরা দুটো কুকুর। আনায়া বিস্মিত চোখে কেনিতকে কিছুক্ষণ দেখার পর পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, ছি, কুকুর যেটা খায় সেটা আপনিও খান? এত বড়লোক হয়ে তবে লাভটা কি? কেনিত এবার বিরক্তি নিয়ে বলল, তোকে কে বলল আমার কুকুর যেটা খায় সেটা আমিও খাই? আনায়া নির্বিকারে বলল, তো কি, আপনি যদি গরু খাসির স্টেক খান তবে ওরা কি মানুষেরটা খায় নাকি? হুম। কেনিতের এমন নির্বিকার জবাবটা আনায়া প্রচণ্ড বাজে রকমের ফালতু মশকরা মনে হলো। তাই চোখ মুখ ছোট করে বিড়বিড় করে বলল। আজাররা লোক। আনায়ার এই বিড়বিড় করে বলা কথা কেনিত ঠিকই শুনতে পেল। সাথেও নিজেও আনায়ার এমন ঢিলামি কাজকর্মে বিরক্তি নিয়ে বলল, বেশি বকবক না করে তাড়াতাড়ি খেয়ে নে, এমনিতেও তোকে যে এইটুকু খেতে দিয়েছি এটাই তো অনেক। আনায়া এবার খানিকটা খেপে গিয়ে বলল, তো আমি কি বলেছিলাম আমার ওপর এতটুকু দয়া দেখাতে? আমাকে দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি আমায় ভোগও করতে চান না, শুধু 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 কিছু জিজ্ঞেস করলেই বলতে থাকেন। সঠিক সময় এলে সব জানতে পারবো। আর এতটুকু আমি ভালো করেই বুঝতে পারছি যে সেই সঠিক সময়টা আমাকে তীব্র কষ্ট দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে। তাহলে কষ্ট দিয়ে মেরে ফেলতেই যদি হয়, তবে এসব তামাশা করার কি প্রয়োজন? একেবারেই মেরে ফেলুন, তাহলেই তো কাহিনী। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আগেও বলেছি এখনও বলছি, যখন সময় আসবে তখন এমনিতেই সব জেনে যাবি। আর তোর তো মনে প্রাণে দোয়া করা উচিত যেন সেই সময়টা অনেক দেরিতে আসে, নয়তো সবচেয়ে বেশি কষ্ট তো তুইই পাবি। কেনিতের ধারণা মতে আনায়ার উদ্দেশ্য এটাই ছিল। কথায় কথায় কোনোভাবে কেনিতের কাছ থেকে এই বিষয়ে কিছু একটা জানতে পারলেই হলো। কিন্তু কেনিত যেরকম চতুর, তাতে আনায়ার এই ইচ্ছে স্বপ্ন হয়েই থেকে যাবে। কোনোভাবেই আনায়া কেনিতের কথার প্যাচ ধরতে পারছে না। কেনিত যে তাকে মেরে ফেলবে না এটা শিওর। তাকে ভোগের জন্য সে এখানে আনেনি, তবে একটা কারণ যদি থাকে তা হলো মানসিক কষ্ট। কেনিত তাকে এটাই দিতে পারবে, এর চেয়ে বেশি কিছু তো সে আন্দাজ করতে পারছে না। এরই মাঝে কেনিত ঝাঁঝালো কণ্ঠে বলল, রাত অনেক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। আনায়া নিজের ধ্যান থেকে বেরিয়ে বলল, বললাম তো আমি খাবো না এসব। এবার কেনিত আতশোহা থেকে সরাসরি বসে গিয়ে চোখ মুখ শক্ত করে আনায়ার দিকে এগিয়ে আসতে নিল। অন্যদিকে আনায়া তড়িতে ঢোক গিলে খানিকটা পিছিয়ে গিয়ে বলতে লাগলো, কাছে আসবেন না, কাছে আসবেন না, আমি খেয়ে নিচ্ছি। আনায়ার এমন অনুনয়ে কেনিতও থেমে গেল। তবে হঠাৎ নিজের পরনের কালো টি শার্টটা খুলে বিছানার একপাশে ছুঁড়ে ফেলল। সেটা আনায়ারও চোখের নজর এড়িয়ে গেল না, বরং আনায়া চামচ দিয়ে খানিকটা ম্যাশ পটেটো তুলতে তুলতে ঢোক গিলে মনে মনে ভাবল, এই ব্যাটার উদ্দেশ্য কি? এ কি আসলেই আমাকে? না না না, এমনটা হলে তো আগেই করে ফেলতো। অবশ্য আগে বলতে সে এখানে এসেই তো কিছুক্ষণ আগে করার হলে তো রাতেই। না না না, এমনটা যেন না হয়, নয়তো আমার মরা ছাড়া আর উপায় থাকবে না। এই বলতে বলতে আনায়া আনমনে একটুখানি সেই ম্যাশ পটেটো নিয়ে মুখে তুলতেই বিষাদে চোখ মুখ কুঁচকে ফেলল। মনে মনে ভাবল, এটা তো সেদিনের রেস্টুরেন্টের চেয়েও জঘন্য স্বাদের। আনায়ার চোখ মুখের ভঙ্গিমা দেখে কেনিত আনায়ার সামনে ট্রেটা এক নিমেষে নিয়ে সরিয়ে নিয়ে খাটের পাশে টেবিলে রেখে দিল। এদিকে আনায়া খানিকটা চমকে গেল কেনিতের কাজকর্ম দেখে।
কেনিত আবার রেগে গিয়ে কিছু করবে না তো? চোখ মুখের গাম্ভীর্যতা দেখে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। কেনিত গম্ভীর কণ্ঠে বলল। উঠে দাঁড়া। আনায়া কিঞ্চিত ঢোক গিলল, তবে সঙ্গে সঙ্গে উঠেও দাঁড়ালো। এরই মধ্যে কেনিত রুমের মাঝে থাকা একটা দূরের টেবিলের দিকে ইশারা করে বলল। ওখানে একটা ছুরি সহ ফুলের ঝুড়ি আছে, সুন্দর করে ওটা নিয়ে আয় এখানে। আর হ্যাঁ, ছুরি দেখে মাথায় যেন আবার ভূত না চাপে। এসব ছুরি দিয়ে কিন্তু তুই আমাকে মারতে পারবি না। আনায়া পুনরায় খানিকটা বিরক্তি নিয়ে কেনিতকে কিছুক্ষণ তাকিয়ে দেখে আবার ওর কথা মতো ফলের ঝুড়িটা নিয়ে এনে কেনিতের হাতে দিল। এদিকে কেনিত আনায়ার কাছ থেকে ফলের ঝুড়িটা নিয়ে তার পাশে বিছানায় রাখতে রাখতেই অন্য হাত দিয়ে আনায়ার হাতে আচমকা টান দিয়ে নিজের উরুতে বসালো। এরপর তড়িৎ আনায়ার কোমরে শক্ত করে নিজের বলিষ্ঠ হাত দিয়ে পেঁচিয়ে ওকে নিজের কাছে আবদ্ধ করে ফেলল। এদিকে আনায়া আবার ছটফট করতে করতে বলল। প্লিজ ছেড়ে দিন আমায়, মাফ করবেন আমায়। আপনি যেটা বলবেন সেটাই করব। আপনার জঘন্য খাবারগুলো খেয়ে নিচ্ছি, তবুও কথায় কথায় এভাবে আমার সাথে চিপকে যাবেন না। আমার পুরো অসহ্য লাগে এসব। কেনিত শক্ত গলায় বলল। শুধু তোর নয়, আমারও তোকে অসহ্য লাগে। এমনিতেই মেজাজ খারাপ করে ফেলেছিস। যখন বারবার খাবার খেতে বলেছি তখন ঢং করেছিস। শেষে আমার খাবার খেয়ে এমন ভাব করলি যেন তা পৃথিবীর সবচেয়ে বড় অখাদ্য। হোয়াট এভার, হতেই পারে তোর ভালো লাগেনি, কিন্তু এখন চুপচাপ ফলগুলো খেয়ে নিবি। কারণ এই রাতের বেলায় অন্তত তোর খাবার নিয়ে আমি আর কোনো প্যারা নিতে চাই না। আনায়া অস্থির হয়ে বলল। আরে সারাদিন না খেয়ে এখন এই খালি পেটে ফল খেলে আপনি কি আমায় এভাবে মারতে চান নাকি? খালি পেটে ফল খেলে কেউ মরে যায় না। আনায়া আরও কিছু বলতে চেয়েও কিছুই বলে না। বারবার মোচড়ামুচড়ি করেও লাভ হচ্ছে না। এমনভাবে পেট চেপে ধরেছে যেন নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। আলাদা করে গলা চেপে মারার আর কোনো প্রয়োজন পড়বে না। আর এদিকে কেনিত নির্বিকার আনায়ার পেট পেঁচিয়ে রাখা হাত আর অন্য হাত দিয়ে এক পাশ করে একটা আপেলের ওপর ছুরি চালাচ্ছে। এরই মাঝে আনায়া অভিনয় করে বলল। আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমাকে ছাড়ুন, আমি নিজের হাতে খেয়ে নিতে পারবো তো। কেনিত এবার ফল কাটতে কাটতেই নিজের মুখটা আনায়ার কানের কাছে নিয়ে হাসকি কণ্ঠে বলতে লাগলো। সম্পূর্ণ নিস্তব্ধ অন্ধকার রাত, মানব বসতি থেকে বহু দূরে এই বিশাল বড় বাড়ির অবস্থান। পুরো বাড়িতে তুই আর আমি ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। তাই বলছি, যেভাবে আছিস চুপচাপ বসে থাক। আমি এখন উল্টাপাল্টা কিছু করে ফেললে তোকে বাঁচাতে কেউ আসবে না। আনায়ার মাঝে হুট করে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। সঙ্গে সঙ্গে কিঞ্চিত ঢোকও গিলল। তবে পুনরায় কথায় জোর এনে বলতে লাগলো। আমি জানি আপনি আমাকে এসব জাস্ট ভয় দেখানোর জন্য বলছেন। আপনি আদতে এমন কিছুই আমার সাথে করবেন না। আপনি নিজেই তো এমনটা বলেছেন। আনায়ার কথা শুনে কেনিত তাচ্ছিল্যের সাথে হেসে বলল। যদি বলি আমার মুড চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আনায়ার চেহারার রং পাল্টে গেল এবং কিছুটা পাশে ফিরে কেনিতের দিকে তাকালো। অন্যদিকে কেনিত আনায়ার অবস্থা দেখে পুনরায় হেসে ওর মুখের সামনে ছুরির আগায় বিধে রাখা আপেলের টুকরোটাকে ধরে বলল। যা বলছি তাই কর। আমি এই মুহূর্তে কিছু করে ফেললে তুই আদতে কাদা আর ছটফট করা ছাড়া কিছুই করতে পারবি না। এখন হা কর। কেনিতের হালকা কথার কঠোর হুঁশিয়ারিতে আনায়া কয়েকবার চোখের পলক ফেলে হা করে ছুরির আগা থেকে আপেলের টুকরোটাকে মুখে তুলে নিল ঠিকই, কিন্তু পরক্ষণেই তা চিবোতে চিবোতে বলল। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা তো ঠিক নয়। আমাকে তুলে এনে, আচ্ছা মানলাম কোনো না কোনো ঘটনার জন্য আমার সাথে আপনার বিশাল শত্রুতা, মানে আপনি আমাকে নিজের শত্রু ভাবেন। কিন্তু এই যে আপনি একটা অবিবাহিত মেয়েকে বারবার এভাবে কথায় কথায় হুটহাট পেটে কোমরে চেপে ধরেন, আবার ঠোঁটে ঠোঁট, যাই হোক, এখন আবার আজে বাজে কাজ করার হুঁশিয়ারিও দিচ্ছেন, এসব কি আদৌ ঠিক?
মানুষের শত্রুতা থাকতেই পারে, ভালো কথা। আপনার শত্রু আপনার সামনেই আছে, তো মেরে ফেলুন, নয়তো অন্য কোনোভাবে কষ্ট দিন। কিন্তু এসব আজে বাজে কাজ করার কি দরকার? শুধু শুধু পাপ। আচ্ছা, আপনি কি ভিন্ন ধর্মের, মানে খ্রিস্টান কিংবা অন্য কিছু? আপনার নামটাও অদ্ভুত, সঙ্গে আপনার পরিচয়ও কেউ ঠিকঠাক জানে না। আচ্ছা, আপনি যেই ধর্মেরই হন না কেন, কোনো ধর্মের তো আপনার কাজকে সমর্থন করে না। এই যে আমার মতো এক অবলা অর্ধ বিবাহিত নারীকে তুলে আনলেন, এরপর বারবার ফালতু কাজ করার হুঁশিয়ারি দিচ্ছেন, এগুলোতে তো পাপ হবে, তাই না? আনায়ার এসব কিছু বলার কারণ হলো কোনো মতে কেনিথকে বুঝিয়ে সুঝিয়ে এই বিষয়ে ম্যানেজ করা। আর যাই হোক, এই লোক তার সাথে উল্টোপাল্টা কিছু করার পর মেরে মরে যাওয়ার চেয়ে এমনিতে মারা বহুগুণে ভালো। এদিকে কেনিত অবশ্য আনায়ার কথার উদ্দেশ্য ঠিকই বুঝতে পারছে। সারাদিন না খেয়ে তো মাথাটা পুরোই গেছে। তুই কি আমাকে গাধা পেয়েছিস? আনায়া হঠাৎ চুপ করে গিয়ে বলল। মানে? কেনিত আনায়ার মুখে আরেকটা আপেলের টুকরো ঢুকিয়ে দিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলল। ধর্ম যেটাই হোক, শয়তানের কখনো ধর্ম হয় না। আনায়া বিস্মিত চোখে পাশে ঘুরে কেনিতের দিকে তাকিয়ে বলল। মানে আপনি নিজেকে শয়তান মানেন? তো এছাড়া আর কি? আমি যদি ধর্মকর্ম ঠিকভাবে মানতাম তবে তো তোর সামনে আজ এক শুদ্ধ পুরুষ হয়ে ধরা দিতাম, কিন্তু এমনটা তো হয়নি। যেদিকে আনায়া কেনিতকে নিজের কথার জালে ফাঁসিয়ে তাকে একটু ভালো করে তার উপর দয়া মায়া করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছিল, অথচ এদিকে কেনিত যেসব কথা বলছে তা তো সব আনায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা মানসিক ভারসাম্যহীন হলে নিজেকে কি সুন্দর করে শয়তান হিসেবে স্বীকৃতি দেয়। এরই মাঝে কেনিত পুনরায় অদ্ভুতভাবে তাচ্ছিল্যের সাথে হেসে বলল। আমি হলাম সেই পুরুষ যাকে পৃথিবীর কেউ চাইবে না, কারণ আমি পুরুষ হিসেবে পৃথিবীর কোনো সম্পর্কের জন্য যোগ্য নই। আমি জানি তুইও কোনোদিন আমায় মন থেকে চাইবি না। আনায়া অদ্ভুত চোখে কেনিতের দিকে চেয়ে কয়েকবার পরখ ফেলতেই কেনিত পুনরায় মুচকি এসে বলল। আমার অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের সকল কর্ম সম্পর্কে যেই জানতে পারবে সেই আমাকে শয়তান, জানোয়ার, পিশাচ এইসব হিসেবে আখ্যায়িত করবে। আনায়ার মুখটা খানিকটা উন্মুক্ত হলো, সঙ্গে চোখ জোড়ায় মিলল অবাধ বিস্ময়। খানিকটা ঢোক গিলে এবং কপাল কুঁচকে বলল। আপনি এমন কি কাজ করেন? আর এতই যদি খারাপ হয় তবে এখন জোর করে বেঁধে ধরে খাওয়াচ্ছেন কেন? যা করার সরাসরি তো করতে পারেন। কেনিতের মাঝে আনায়ার কথায় কোনো হেলদোল হলো না। ও নিজের মতো করে আরও এক টুকরো আপেলকে ছুরির আগায় বিধিয়ে আনায়ার মুখের সামনে ধরতেই আনায়া খানিকটা বিরক্তি নিয়েই মুখে নিল। অন্যদিকে কেনিত অকপটে মুচকি হেসে হেসে বলতে লাগলো। শয়তানদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট কিংবা খারাপ শয়তান কারা হয় জানিস? আনায়া এমন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল। মনে মনে বলল। বেটা, আমি তোর মতো শয়তানের ওপর পিএইচডি করেছি নাকি? আনায়া কিছু বলল না বিধায় কেনিত নিজের কর্মরত হাতটা থামিয়ে দিল এবং আনায়ার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত বাঁকা হেসে বলল। জানিস না, তবে আমিই বলছি। এই বলে কেনিত আপেল আর ছুরিটা রেখে দিয়ে এবার দু হাত দিয়ে আনায়ার কোমর চেপে বসল। কেনিতের উন্মুক্ত শরীরে আনায়ার সম্পূর্ণ পিঠ ঠেকে আছে। এবার দু হাত দিয়ে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যেন আনায়াকে কেনিত নিজের বক্ষস্থলের মাঝে ঢুকিয়ে ফেলবে। আনায়া খানিকটা মোচড়ামুচড়ি করে বলতে লাগলো। বলবেন ভালো কথা, কিন্তু এভাবে পেঁচিয়ে ধরে নিঃশ্বাস। আনায়ার বাকি কথাটুকু আর সম্পূর্ণ হলো না, বরং তার আগেই কেনিত আনায়ার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো। যারা নিজের শিকারকে প্রথমে যত্ন আত্তি করে খাইয়ে পরবর্তীতে কষ্ট দেয় তারাই সবচেয়ে খারাপ কিংবা নিকৃষ্ট শয়তান, বুঝলি? এই বলেই কেনিত আনায়ার মাথায় একটা টোকা দিল। এদিকে আনায়া কেনিতের কথার অর্থ বুঝতেই অজানা শিহরণে জেগে উঠল। এই কেনিত তার সাথে আসলে করবেটা কি? জ্যান্ত আগুনে পোড়াবে নাকি গরম পানিতে সেদ্ধ করবে? আরে এমনটা তো গল্প সিনেমায় হয়, সত্যি সত্যি এমন করবে নাকি? এরই মাঝে কেনিত হুট করে কিছু একটা বলতে গিয়ে আনায়ার বাম হাতের দিকে নজর পড়ে
তার কথা থেমে গেল। কেনিত খানিকটা ভ্রু কুঁচকে আনায়ার বাম হাতটা জোর করে ধরে মেহেদিতে আঁকা নিজের নামটা দেখল। সঙ্গে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, কাহিনী কী রে তোর হাতে? এই বলেই কেনিত ছো মেরে আনায়ার ডান হাতটা টেনে হাতের তালুতে রেহানের নামটা দেখে আনায়াকে জিজ্ঞেস করলো, এগুলো কী রে? বিয়েতে নিজের হবু জামাইয়ের নাম লিখেছিলি ভালো কথা, কিন্তু আমার নাম এমনটা তো তোর করার কথা ছিল না। তুই কি জানতি আমি? আনায়ার চোখে মুখে এবার গম্ভীরতা বিরাজ করলো। কেনিতের নাম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রেহানের নামটা সামনে আসতেই কেনিতের প্রতি পুনরায় তীব্র বিদ্বেষ জন্মাতে লাগলো। তাই কেনিত নিজের কথা সম্পূর্ণ করার আগেই আনায়া কেনিতের কাছ থেকে নিজের হাত দুটো মুহূর্তেই ছাড়িয়ে নিল এবং ক্ষোভে কপাল কুঁচকে গম্ভীর সুরে বলল, ইনায়া লিখেছিল ভুল করে, তাছাড়া কিছুই না। কেনিত বাঁকা হেসে বলতে লাগলো, আরে বাহ, এরা তো সেই জিনিস। সুন্দর করে আমার নামটা লিখেছে তো লিখেছেই, তাও আবার বাম হাতেই লিখেছে। ডান হাতে তোর শুভ প্রেমিক রেহান আর বাম হাতে তোর অশুভ কেনিত। কেনিত কি যেন একটা বলতে চেয়েও আর কথাটা সম্পূর্ণ করল না, বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দিল। এদিকে আনায়া ঘাড় ঘুরিয়ে অদ্ভুতভাবে চেয়ে রইল কেনিতের দিকে, তবে কিছু বলল না। সঙ্গে কেনিতও কিছুক্ষণ আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ চোখ মুখ গম্ভীর করে বলল, সর এখান থেকে। আনায়া কিছু না বলে কপাল কুঁচকাল। অমনি কেনিত ওর কোমর থেকে দু হাত সরিয়ে নিয়ে মাথার পেছনে দিয়ে বিছানার সাথে হেলান দিল এবং গম্ভীর আওয়াজে আনায়াকে উদ্দেশ্য করে বলল, সরে যেতে বলেছি আমি। আনায়াও ঠিকঠাক কিছু বুঝল না, তবে সে যে ছাড়া পেয়েছে তাই তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এলো এবং কেনিতের দিকে অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ করেই এই লোক এমন অদ্ভুত আচরণ কেন করে আনায়ার তা জানা নেই। অন্যদিকে আনায়ার কপাল কুঁচকে থাকা চেহারা দেখে কেনিত বিরক্তি নিয়ে বলল, কাহিনী কি? রাতে কি আমার সাথে শুতে চাস? ইচ্ছে থাকলে চলে আয়, মানা করব না। কেনিত এমন বিরক্তির সুরে বলা কথাগুলো শুনে আনায়া নিজেই খানিকটা হকচকিয়ে গিয়ে প্রচণ্ড বিরক্ত হলো। কপাল কুঁচকে ঝটপট উত্তর দিল, ফালতু কথা বলে মেজাজ খারাপ করবেন না। পরক্ষণেই খানিকটা নরম সুরে বলল, আপনি কি আমায় চলে যেতে বলছেন? মানে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি? আপনি আর কিছু করবেন না? আনায়া কিছুটা খুশি আবার অনেকটা চিন্তিত, কারণ কেনিতের কথার সঠিক অর্থটা সে বুঝতে পারেনি। কেনিত ওকে হঠাৎ কোথায় যেতে বলছে, তাই খুশি আর দুশ্চিন্তা দুটোকেই মিশ্রিত করে কেনিতকে প্রশ্নটা করে ফেলেছে। অথচ এদিকে কেনি তাচ্ছিল্যের সাথে হেসে বিরক্তি নিয়ে বলল, কোলের উপর বসিয়ে আপেল কেটে খাওয়ানোর জন্য কি তোকে আমি এখানে নিয়ে এসেছিলাম? মেজাজ খারাপ হচ্ছে, চুপচাপ ঘুমিয়ে পড়। এই বলেই কেনিত একটা বালিশ কোনো মতে ঠিক করে চিত হয়ে শুয়ে মাথার পেছনে দু হাত দিয়ে চোখ বুঝল। অন্যদিকে আনায়া তবদা খেলেও ও শিওর ছিল কেনিত তাকে ভুলেও যেতে দেবে না। শুধু শুধু গাধার মতো জিজ্ঞেস করেছে। তবে এবার কেনিতের উদ্দেশ্য খানিকটা তেজ নিয়ে বলল, এই যে শুনুন, প্রথমে তো কিছুই ভাব নিয়ে বললেন, ঠিকই ভাব নিয়ে বললেন আমি নাকি আপনার বাড়ির সেই বন্দি যাকে আপনি সব সুযোগ সুবিধা দেবেন। কেনিত চোখ বুজে থাকা অবস্থাতেই বলল, তো হাত পা গলা ব্যথা করছে, টিপে দেব? আনায়ার দাঁত খিচে দাঁড়িয়ে রইল। পুনরায় নিজেকে শান্ত করে বলল, গলা টিপে মেরে ফেলার জন্য নিশ্চয়ই আমাকে আনেননি। যাক বাদ দিন, আপনি আমায় কিভাবে মারবেন সেটা আপনার ব্যাপার। আপাতত এই রুম থেকে বের হন, আমি ঘুমাবো। এবার কেনিত কিছুক্ষণ চোখ বুজে চুপ থাকার পর হুট করে বসে পড়ে আনায়ার দিকে তাকালো। আচমকা এমন কাজ করায় আনায়া বিছানার কাছ থেকে কয়েক পা দূরে হকচকিয়ে সরে এলো। এদিকে কেনিত খানিকটা বিস্ময় আর কপাল কুঁচকে বলল, তোর মাথায় কি চলছে বল তো? আনায়া প্রথমে কিছুটা কপাল কুঁচকে থাকা অবস্থায় চুপ রইল, পরবর্তীতে নির্বিকারে বলতে লাগলো, চলছে তো আপনার মাথায়, আমাকে কি জিজ্ঞেস করছেন? আমার ঘুম পেয়েছে আর আমি আপনাকে যেতে বলেছি, এতে এত অবাক হওয়ার কি আছে? হুট করে তোর সাহস একটু বেশি বেড়ে গিয়েছে না? আমার বাড়ি, আমার রুম থেকে বের হতে বলছিস? ভয় ডর বলে কিছু নেই নাকি?
আজব তো, এখানে ভয় পাওয়ার কি আছে? আজ বাদে তো কাল আপনার হাতে মরতেই হবে। তবে মরার আগে একটু আরামে ঘুমানোর আবদার তো করতেই পারি। এটুকু বলেই আনায়া ঢোক গেল। মনে হচ্ছে ও কেনিতের কাছ থেকে কিছু অন্যরকম উত্তরের আশা করছে। সঙ্গে তার মাথাতেও চলছে কিছু উদ্ভর চিন্তাভাবনা। আপাতত সিদ্ধান্ত নিয়েছে, যা কান্নাকাটি করার তা এই বাড়ি থেকে বের হয়েই করবে। কেনিতের হাতে এত সহজে জীবন তো শেষ হতে দেওয়া যাবে না। তার জীবন এতই সস্তা নাকি? এদিকে কেনিত কিছুক্ষণ ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে বাঁকা হাসল। ওর এমন বাঁকা হাসি দেখে আনায়া ভেতরে ভেতরে হকচকিয়ে গেলেও তা প্রকাশ করল না। বরং চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কেনিত তাচ্ছিল্যের সাথে বলতে লাগলো, তোকে আমি যতটা গাধী ভেবেছিলাম তুই ততটা গাধী না, বরং তার চেয়ে বড় গাধী। যারা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি চালাক ভাবে তারাই মূলত এসব গাধা গাধীর আওতায় পড়ে। অনেক হয়েছে, তুই যা জানতে চাচ্ছিস তা ঠিক সময় জেনে যাবি। খেয়েছিস, এবার ঘুমিয়ে পড়। আনায়ার আর বুঝতে বাকি নেই কেনিত এবারও তার উদ্দেশ্য ধরে ফেলেছে। কিন্তু আপাতত নিজেকে আর কোনো ট্রেস নিতে চাচ্ছে না। তাই খানিকটা হতাশা আর বিক্ষিপ্ত সুরে বলল, তো আপনি যদি এখানে থাকেন তবে আমি কোথায় ঘুমাবো? কোথায় আবার? নিচে ঘুমাবি। বিছানায় আমি কোনো জায়গা দিতে পারবো না। আনায়া বিস্মিত হয়ে বলল, মানে আপনার এত বড় বাড়িতে থাকতে আপনাকে এখানেই থাকতে হবে? আশেপাশে তো আরো কতগুলো রুম আছে, ওগুলোতে থাকুন না, নয়তো দরজা খুলে দিন, আমি নিজেই চলে যাচ্ছি। এই সুযোগ সুবিধা আমি তোকে দিতাম, তবে তোর অতিরিক্ত বারান্দায় উকিঝুঁকি দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। তাই আমি এখানেই থাকবো। এমনিতেও এই রুমটাতে অনেক দিন থাকা হয় না, আজ থেকে ভালোই লাগছে। এই বলেই কেনিত দুহাত দুপাশে দিয়ে শরীর মোচড়াতেই কটমট শব্দ হলো। এরপর আর এক মুহূর্ত দেরি না করে শুয়ে পড়ল। এদিকে আনায়া দাঁত কটমট করে বিড়বিড় করতে করতে রুমের আশেপাশে ঘুরতে লাগলো। এই রুমে বসার জন্য আলাদা কোনো সোফাও নেই। এর মানে শুতে হলে একদম ফ্লোরে শুতে হবে, নয়তো কোনো উপায় নেই। আনায়া প্রচণ্ড বিদ্বেষ নিয়ে খাট থেকে খানিকটা দূরে গিয়ে ফ্লোরে বসতেই অতিরিক্ত ভারী এই কারুকাজ করা লেহেঙ্গার দরুন প্রচণ্ড অতিষ্ঠ হয়ে উঠল। সেই সকাল থেকে এখনও পর্যন্ত এভাবেই এক লেহেঙ্গা পরে সে কি করে রয়েছে তা তো সে নিজেই জানে। অন্যদিকে এখন তো মধ্যরাতের চেয়েও হয়তো বেশি রাত। কেমন যেন ক্লান্তিতে চোখ দুটো লেগে আসছে, অথচ ব্লাউজের চুমকি পাথরের কারুকাজে শরীর অস্থিরতায় অবশ হয়ে যাচ্ছে। আনায়া মাথা উঁচিয়ে একবার খাটের দিকে তাকালো। কাত হয়ে শুয়ে থাকা কেনিতের পিঠ ব্যথিত কিছুই দেখা যাচ্ছে না। ঘুমিয়ে গিয়েছে কিনা তা জানা নেই। অবশ্য এত তাড়াতাড়ি ঘুমানোর কথাও না। আর যদি ঘুমিয়েও যায় তবুও আনায়ার কিছু আসে যায় না। তার নিজের ঘুম হারাম করে কেনিতের শান্তির ঘুম আনায়া বসে বসে তো আর সহ্য করবে না। আনায়া আগে পিছে কিছু না ভেবে জোরে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন? কেনিত কোনো প্রকার নড়াচড়া না করেই গম্ভীর সুরে উত্তর দিল। বল। আনায়া পুনরায় তেজ নিয়ে বলল, কি বলবো আমি? ঘুমানোর জন্য বিছানা দিলেন না তো ঠিক আছে, কিন্তু আনায়া নিজের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই কেনিত নিজের পাশ থেকে একটা বালিশ নিয়ে আনায়ার দিকে না তাকিয়েই ছুঁড়ে মারল, যা আচমকা আনায়ার মাথায় এসে লাগলো। এখন চুপচাপ ঘুমা। আনায়া খানিকটা খেপে গিয়ে বলল, বেশি বোঝেন কেন? আগে আমার কথা শেষ হতে তো দিন। আমি বলছিলাম এসব লেহেঙ্গার চুমকি পাথরের মাঝে আমি আর থাকতে পারছি না। তুলে আনার সময় তো হুট করেই নিয়ে এলেন, এবার দয়া করে একটা নর্মাল ড্রেসের ব্যবস্থা করে দিন। আনায়ার মুখের দিকে পিঠ দিয়ে কাত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই কেনিত বলল, সরি, এই মুহূর্তে এসবের কোনো ব্যবস্থা করতে পারবো না। আমার বাড়িতে মানুষ হিসেবে আমি একাই থাকি, সেক্ষেত্রে। কেনিত নিজের কথা শেষ না করেই বিছানায় হাতড়ে নিজের কালো টি শার্টটা নিয়ে পুনরায় আনায়ার দিকে ছুঁড়ে মারল এবং সাথে সাথে উল্টো হয়ে শুয়ে বালিশে মুখ দিয়ে থাকা অবস্থাতেই বলল, লাস্ট অপশন হিসেবে ওই টি শার্ট চাইলে পরতে পারিস। এমনিতে আমার কাছে আরও নতুন টি শার্ট রয়েছে, কিন্তু এখন শোয়া থেকে উঠে আবার ড্রেসিং রুমে আমার ঘুম পাচ্ছে। আমি তোর জন্য এত কষ্ট করতে পারবো না। আর তোর ড্রেসের ব্যবস্থা সকালে করে দেবো। এখন তুই কি করবি তোর ব্যাপার, কিন্তু আমাকে আরেকবার বিরক্ত করলে সোজা উপরে পাঠানোর ব্যবস্থা করব। এদিকে বালিশের মাঝে মুখ রেখে
কথাগুলো তো কেনিত অকপটে বলে শেষ করলো, কিন্তু আনায়া থামল না। সে কেনিতের কথা শেষ হতে নাতে মুখ ভেঙিয়ে প্রথমে বিড়বিড় করে বলল, সোজা উপরে পাঠানোর ব্যবস্থা করব, আসছে আমার। এই বলেই পুনরায় দাঁত কটমাট করে বলল, লাগবে না আপনার দয়ার টি শার্ট। দয়া করে বাঁচতে দিয়েছেন এই তো অনেক। আপনি আর আপনার জঘন্য টি শার্ট জাহান্নামে যান। এই বলেই আনাইয়া কেনিতের টি শার্টটা দিয়ে ইচ্ছে করে জোরে জোরে ঘষা মাজা করে ফ্লোরটা খানিকটা পরিষ্কার করে নিল। এরপর সে টি শার্টটা সরাসরি কেনিতের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলল। তা কেনিতের গায়ে না লেগে পুনরায় বিছানার কোণায় পড়ে রইল। কালচে ফার্নিচার, কালচে দেওয়ালে ঘেরা, চারপাশে হলুদ রঙের হালকা আলো জ্বলছে। রুমটা ধীরে ধীরে আনায়ার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলো মাথাটা আর চলছে না। এবার ঘুমে পুরো চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আনায়া নিজের লেহেঙ্গার অস্বস্তি নেই ফ্লোরে রাখা বালিশে মাথা রেখে কাছুমাছু হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ লেহেঙ্গার জন্য প্রচণ্ড অস্বস্তি হলো। একটা সময় তা ঘুমের ঘরে হারিয়ে ফেলে। নিজেই ঘুমের দুনিয়ায় ডুবে গেল। হয়তো বা গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আনায়ার চোখজোড়া বন্ধ, তার চারপাশে আলো রইল। হয়তো এই মুহূর্তের জন্য তার কাছে তার সম্পূর্ণ অন্ধকারই ঠেকল। কিছুক্ষণ আগেও ফ্লোরে থাকা শরীরে মৃদু ঠান্ডা অনুভব হলেও এখন আর হচ্ছে না। অদ্ভুত রকমের উষ্ণতায় হারিয়ে যাচ্ছে আনায়া। আনায়া নিজের মাথায় কারো হাত বুলিয়ে দেওয়া অনুভব করছে। তবে চোখ খুলে সে মানুষটিকে দেখার মতো পরিস্থিতিতে সে নেই। মস্তিষ্ক তার ঘুমের ঘরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তবে হুট করে ছোট বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে কারো উন্মুক্ত দেহের বক্ষপিঞ্জরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। অবশ্য সে নিজে থেকে নয়, বরং কোনো বলিষ্ঠ হাত তার দেহকে টেনে নিতেই সে নিজেও তাতে সায় দিল। তবে তার মাথায় হাত বুলানো বন্ধ হতেই আনায়া ঘুমের ঘরে দুই একটা শব্দ থেমে থেমে বলতে লাগলো, রেহান, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, প্লিজ প্লিজ একটু মাথায় হাত বুলিয়ে দাও না। এই বলতে না বলতেই যেন আনায়াকে ঘুম আবারও টেনে হিঁচড়ে ধরল। তবে কিছুক্ষণের মাঝে অনুভব করলো সেই বলিষ্ঠ হাতে কেউ তাকে আরও খানিকটা জড়িয়ে ধরল। সঙ্গে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতেও লাগলো। এদিকে আনায়ারও আর এক মুহূর্তও লাগলো না সম্পূর্ণরূপে ঘুমের দুনিয়ায় তলিয়ে যেতে। অন্ধকারের কালো আভাস মুছে গিয়ে চারপাশে ভোরের আলো ফুটে গিয়েছে। কিন্তু আনায়া ফ্লোরে পড়ে পড়ে বিছানায় ঘুমাচ্ছে। কত রাতে ঘুমিয়েছে তা জানা নেই, কিন্তু আপাতত তার ঘুম আর অন্যান্য দিনের মতো সকাল সকাল ভাঙেনি। তবে আরামের ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আনায়া ঘুমের মাঝে অনুভব করলো কেউ তার পিঠে অনবরত ঠেলাঠেলি করেছে। আনায়া ঘুমের মাঝে কপাল কুঁচকে নড়ে চড়ে রাগান্বিত সুরে বলল, এনায়া, ভাগ এখান থেকে, বিরক্ত করিস না, ঘুমাবো। আনায়া নিজের কথা শেষ না করতেই আবারও ঘুমিয়ে যেতে নিলেই হঠাৎ রামধমকে চমকে সোজা উঠে বসে পড়ল। পরে ঘুমাবি, এখন ওঠ। আনায়া প্রথমে চমকে গিয়ে কেনিতের দিকে কপাল কুঁচকে খানিকটা সময় নিয়ে তাকিয়ে রইল। হঠাৎ চোখের সামনে কেনিতকে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না সে কোথায় আছে। তবে কিছুক্ষণের মধ্যেই গতকালের সব ঘটনা মনে এলেই দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কেনিতের কাজকর্ম দেখে ওর সকাল সকাল মেজাজ খারাপ হয়ে গেল। নিচে ফ্লোরে শুয়ে যখন আনায়া ঘুমাচ্ছিল তখন কেনিতি ওর পিঠে পা দিয়ে গুতাচ্ছিল আনায়াকে ঘুম থেকে তোলার জন্য। আনায়া ভেবে পায় না একটা মানুষ কতটা অসভ্য হলে এমনটা করে। আনায়া নিজের ক্ষিপ্ত চোখে মাথা উঁচিয়ে সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে থাকা কেনিতকে দেখল এবং বলতে লাগলো, কি চাই? এমন অসভ্যের মতো কেন করছেন? কেনিতের গম্ভীর মুখখানা একই রইল। সকালবেলায় একদম সেজেগুজে কালো টি শার্ট আর প্যান্ট পরে হাজির হয়েছে। সঙ্গে হাতে কয়েকটি শপিং ব্যাগও রয়েছে। আনার কথা শোনা মাত্রই তাতে কোনো ভ্রুক্ষেপ না করে শপিং ব্যাগগুলো ওর দিকে ছুঁড়ে ফেলল, যেগুলো কিনা তার লেহেঙ্গা আর কোলের কাছে গিয়ে পড়ল। আনায়া চোখ মুখ কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই কেনিত নিজের পকেটে দু হাত ঢুকিয়ে গম্ভীর সুরে বলল, গোসল করে এখান থেকে কোনো একটা ড্রেস পরে নিস, দ্বিতীয়বার যেন একই কথা বলতে না হয়। এত সকালে এগুলো আপনি কোথায় পেলেন? আপনি কি? ওসব তোর না জানলেও চলবে, যেটা বলছি সেটা কর, ফ্রেশ হয়ে রান্না করবি। আনায়া বিস্মিত সুরে বলল, মানে আপনি কি আমায় এখানে কাজের লোক বানানোর জন্য নিয়ে এসেছেন?
আমি পারবো না এই সকাল সকাল গোসল করে আপনার জন্য রান্না করতে। এতে চাইলে আমায় মেরে ফেলতে পারেন। এমনিতেও আমার আর বাঁচার শখ নেই। প্রথমে আনায়ার গলার সুর ক্ষিপ্ত রইল, পরবর্তী কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কেনিত বিরক্তির সুরে বলল, অযথা বকবক করতে থাকা মানুষজন আমার পছন্দ না। আমার ব্যবস্থা আমি নিজেই করতে পারি। এখন তুই তোরটা কর। তোর খাওয়ার টাইপের জন্য যা যা লাগে মোটামুটি সবই এনে দিয়েছি।